আমি পদ্মজা, পর্ব ২৬। লেখক ইলমা বেহেরোজ। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদ পাশ ঘেঁষে বসে। তার মনে হচ্ছে চারিদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দেবে। ঘাড় মটকানোর কথা ভাবতে পূর্ণা ঘাড় শিরশির করে উঠল। ভূত, ভূত বলে চেঁচিয়ে ওঠে। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গা কাটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, কোন হানে ভূত, ডরাস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যান, কিন্তু প্রকাশ করল না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন, এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন, চিনি না তো। তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো, সেও চিনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা, আব্বা দেখো তো তুমি চিনো নাকি। মোর্শেদ উঠে আসতে চাইলেই পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়ে এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বলেন, না, চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে। চারিদিকে অন্ধকারে ঢাকা, হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাফনে মোড়ানো একটা মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বলেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে, আমি একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করেন, কে? চিনেছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতা প্রশ্নের জবাবে বলে, নাম জানি না আম্মা। দাঁড়াও, আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুজে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায়। চোখ বুজা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করে পদ্মজা চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটাকে দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন হয়েছে সেটাও জানি না। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো, মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন, সত্যিই তো। তিনি বিস্ময় নিয়ে বলেন, একটার পর একটা খুন, হালিফের পর প্রান্তের বাপ, এরপর একটা মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। ওই লোকটার দেখা যদি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা, বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা কলাপাড়ার দিকে যাও। ওখানে কি? বললেন হেমলতা। পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কলাগাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না, বেশ ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে। মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না। অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে। বিয়ের আমেজটা চলে যাবে। 1 সপ্তাহও হয়নি ওই ঘটনা পার হওয়ার। আম্মা বুঝেছ আমি কি বলতে চাচ্ছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে থাকলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। কাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে। বাড়ি ভর্তি মানুষ, কলাগাছে ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরের আজান পড়তে পদ্মজা ধরফরিয়ে উঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাকডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়। এরপর পূর্ণাকে ডাকে। বাহিরে কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্ম আপার ঘুম ভাঙছে। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শ্লেষাত্মক কণ্ঠে বলেন, এবার নিয়ে যেতে পারি তোর চাঁদরে? যাও, বললেন হেমলতা। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরো 2 জনকে নিয়ে পদ্মজাকে ঘর থেকে বের করা হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পেছনে। মোর্শেদ এসে পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যাইমো সাদনাতলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজা করে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া, করেন কি? দুলাভাইরা কোলে নিতে নাই তো? বাপ নিলে কি বিয়া অশুদ্ধ হয়ে যাইব? মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে তার। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে।
একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছিল। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোরশেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি, একটা খোলায় দুবা, ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন, চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদ গোসল শেষ করেন। এজন্য অনেকেই তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে, আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জনকে নিয়ে করেছেন, হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। হানির কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয়, বিশাল এক থালা, তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাবার খাওয়ার আগেই অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন, নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিল, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, স্বামী আর স্বামীর বাড়িরই সব। মা বাপের সাথে দেখা করতে হলেও তাদের অনুমতি লাগবে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে ভাত চিবোয়। হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হা করে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না, চোখের জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোপাতে থাকলো, ফোপাতে ফোপাতে খাবার শেষ করে। চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টা পাশ দিয়ে চোখের জল মুছেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে। কাঁদতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না। ভিড় কমলেই কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনের শেষবারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনোদিনও না। পদ্মজার 2 হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে, কাগজের ফুল মাথার ওপরে ঝোলানো। চারিদিকে ঘিরে মেয়েরা, সামনে খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বইয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নে ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না, তাই চলে এসেছে। আমি সেসবে পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারে ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পাশ হয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন, বলেন, আমির কথা বলতে চাই। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু না তো আর করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পেছন ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মিলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখে হাসল, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা যা প্রশ্ন করি সত্যি বলবে। পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল, আমি মিথ্যে বলি না। আমিরের অসহায়ের মতো বলল, তুমি বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিত তাকালো, আবার চোখ সরিয়ে নিল, বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করল, লিখন সাথে তোমাকে পছন্দ করে? জানি, আর আপনিও জানেন সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পরে জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দেব। পদ্মজা অপমানে থমথমে হয়ে উঠল, গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হওয়াটাই ভালো। আপনি ভেঙে দিতে পারেন।
মীরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারিনি। আমি ইতস্তত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারো সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না, উঠে যেতে চাইল। আমির বলল, একবার হাত ধরা যাবে? আমি কাল থেকে দিনরাত হাত ধরে বসে থাকিয়েন, বলল পদ্মজা, সাথে হাসল। আমির তা খেয়াল করে বলল, সুবহান আল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ সেজে বসে আছে, দুপাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন, পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকেই ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে। ছলছল চোখ নিয়ে ৩ বার কবুল বলে। হেমলতার দু চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজবার পর সবেমাত্র দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে যান। আয়না দেখানোর পর্ব শুরু হলো। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমি সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলল। পদ্মজা কেঁপে উঠে ভয়ে। আমির ফিসফিসি করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে আর ছাড়ছি না। বিয়েবাড়ির ভিড় কমে গেছে। চায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারিদিকে হাহাকার করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করেছে, থামছেই না। প্রেমা প্রান্ত কাঁদছে। কাঁদছে আরও মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায়ের পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবারই জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন আমার, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না। আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হচ্ছে রে বোন, আর কাঁদিস না। এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবে। রিদওয়ান তাড়া দেয়, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই, আমার আম্মা কই, আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন। এক একটা পা মাটিতে ফেলছেন আর বুকের ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বলেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? সবাইকে থাকতে হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বলেন, শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা, আমি যাব না, আম্মা, আমি যাব না। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছে না। ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো, ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ দিয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাজা কোলে করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করতে থাকে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেনি। মাথা মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজা পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর 2 হাতে পদ্মজার গালে রেখে বলল, একদিন পরেই আসবো আমরা। পদ্মজা 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। সবকিছু শূন্য লাগছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলেছে শ্বশুর বাড়ি। পূর্ণা ও হেমলতাকে জড়িয়ে ধরে বলছে, আম্মা, কেন বিয়ে দিলা আপার? তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বলেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা। ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাঁদুকি স্বভাবের। হেমলতা কখনোই কাঁদে না। সে হেমলতার এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটাই তো নিয়ম, কেঁদে আর কি হবে? হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। বলে, আপা, আপা, ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আপা, কেন বিয়ে হলো আমার পদ্মর? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন, দেখিস, পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে।
হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলে, আম্মা, মা তুমি কখনো আমাকে কিছু দাওনি। এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরা বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটফট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে। গলা শুকিয়ে কাঠ, এক্ষুনি মারা যাবে হয়তো। পদ্মজা হঠাৎ চিৎকার করে উঠে, থামো, তোমরা থামো, আল্লাহ দোহাই লাগে থামো। কি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখে মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকলো। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে। আমি শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটেছে। দেখতে ভালোই লাগছে।